ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে 5ই সেপ্টেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাগার কক্ষে ছিলেন। 1933 সালের জুলাই মাসে রাঁচি জেলে তিনি মারা যান। 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কেউ গান গায়, একজন জানালা দিয়ে দেখছে আর কয়েকজন গোপনে চা বানাচ্ছে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে কিভাবে আমি দুর্গাপুর থেকে কলকাতায় চলে আসলাম। কলকাতায় এসে শহীদ মিনার নিয়ে একটা ভিডিও বানালাম, আর এখন আমি আছি ঠিক শহীদ মিনারের পাশে। দেখতেই পাচ্ছি হচ্ছে শহীদ মিনার। আর এই ভিডিওতে আমি এখান থেকে চলে যাব তোমার আলিপুর জেল মিউজিয়াম। আলিপুর যেটা তোমার একটা জেল ছিল আর এখন সেটা মিউজিয়ামে কনভার্ট হয়েছে। তো এইখান থেকে এই এসপ্ল্যানেড থেকে বা এই শহীদ মিনার থেকে কিভাবে আমি যাচ্ছি আলিপুর জেল মিউজিয়াম সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং আলিপুর জেল মিউজিয়ামে গিয়ে কি কি দেখার আছে, কি কি ঘোরার আছে, তার সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তো মোটামুটি তোমাদেরকে বলে রাখি যে আমার রুট কোন দিকে আমি তোমার যাব এইখান থেকে আলিপুর জেল মিউজিয়াম। সেটা হচ্ছে এইখান থেকে আমি চলে যাব এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এসপ্ল্যানেড মেট্রো থেকে মেট্রো ধরে আমি চলে যাব যতীন দাস পার্ক। তার কারণ হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামের সবথেকে নিয়ারেস্টতম তোমার মেট্রো স্টেশন হচ্ছে যতীন দাস পার্ক। তো সেই জন্য আমি এখান থেকে চলে যাব তোমার যতীন দাস পার্ক। তো এখন তোমার আরেকবার চলে আসলাম স্টেট বাস স্ট্যান্ডের এখানে, আর এটাই হচ্ছে স্টেট বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ ধর্মতলার। আর তোমার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন হচ্ছে তোমার এখান থেকে 2 পা এগোবে সামনেই তোমার হচ্ছে এই যে সামনেটাই দেখতে পাচ্ছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এখানটাই। ও চলো এখান থেকে চলে যাই যতীন দাস পার্ক। এই হচ্ছে সামনেটাই দেখতে পাচ্ছ এসপ্ল্যানেড তোমার মেট্রো স্টেশন। জাস্ট বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই তোমার ওয়াকিং ডিস্টেন্স। তোমার টিকিট কেটে ফেললাম। আর এই এসপ্ল্যানেড থেকে তোমার যতীন দাস পার্কের টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। এই হচ্ছে তোমার টিকিট। মেট্রোর যেই মেট্রোগুলো কবি সুভাষের দিকে যাচ্ছে সেই মেট্রোগুলো আমাকে ধরতে হবে। আর এখান থেকে তোমার 4টে স্টপেজ আছে, সেখান থেকে ছাড়বে তোমার পার্ক স্ট্রিট, তারপর ময়দান, তারপর রবীন্দ্র সদন, তারপরে তোমার হচ্ছে নেতাজি সুভাষ, তারপরে তোমার হচ্ছে যতীন দাস পার্ক। তো চলো প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করে যাই। अगला स्टेशन पार्क स्ट्रीट प्लेटफॉर्म 22। পরবর্তী স্টেশন ময়দান প্ল্যাটফর্ম ডাম্বি। अगला स्टेशन मैदान। अगला स्टेशन नेताजी प्लेटफॉर्म गांधीनगर। নেমে গেলাম তোমার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। আর এই স্টেশনে নেমে তোমাকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। আর সামনে হচ্ছে আমার 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা দিয়ে তোমাকে বেরোতে হবে। ফাইনাল তোমার যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলাম। এখান থেকে তোমার আলিপুর জেল মিউজিয়ামের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এখান থেকে চলে যাব তোমার হাজরা মোড়। হাজরা মোড় থেকে আমাকে রাইট সাইডে টার্নিং নিতে হবে, ওখান থেকে মোটামুটি 800 মিটার দূরত্ব। তো আমি হেঁটে এখন চলে আসলাম হাজরা মোড়ের কাছে। তো এই হচ্ছে হাজরা মোড়, দেখতে পাচ্ছ। এই হাজরা মোড় থেকে আমাকে যে রাইট সাইডের রাস্তাটা চলে গেছে না, এই ডান দিকের রাস্তায় চলে যেতে হবে। এই হাজরা মোড় থেকে তুমি অটোও পাবে, 10 টাকা ভাড়া নেবে। তবে এখান থেকে এইটুকু দূরত্ব আর অটো ফটো করবো না, হেঁটে চলে যাব। এই হাজরা মোড় থেকে মোটামুটি 500 থেকে 600 মিটার দূরত্ব হবে। সোজা চলে আসতে হবে একদম তোমার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি আছে, সেই মুখ্যমন্ত্রীর বাড়ি হরিশ চ্যাটার্জি লেন, তার পাশ দিয়ে তোমাকে সোজা চলে যেতে হবে। তো ফাইনালি চলে আসলাম তোমার আলিপুর জেল মিউজিয়াম। এটাই হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম, দেখতে পাচ্ছ। তো আলিপুর জেল মিউজিয়াম, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা জেলবন্দি ছিলেন ব্রিটিশ শাসনের আমলে। তো আজকে তোমার ঘুরে ঘুরে দেখবো সেই আলিপুর জেল মিউজিয়াম। ডান সাইডে আছে বাবা সাহেব আম্বেদকর কলোনি, আর ঠিক অপোজিটে তুমি দেখতে পাবে আলিপুর মিউজিয়াম। আর এখানে তোমার আছে আলিপুর মিউজিয়াম বাস স্টপ। এটাই হচ্ছে তোমার আলিপুর জেল মিউজিয়াম। মিউজিয়ামে ঢোকার আগে একদম গেটের মুখে তুমি এখানে একটা পোস্টার দেখতে পাবে।  এখানে লেখা আছে দেখো, সময় মঙ্গলবার থেকে রবিবার
দুপুর 11টা থেকে সন্ধ্যে 5:30 অবধি। টিকিট কাউন্টার বন্ধ হওয়ার সময় হচ্ছে বিকেল 5টা, আর সোমবার এটা বন্ধ থাকে। আর এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার। টাইমিং হচ্ছে সন্ধ্যে 6টা থেকে শুরু হয়। আর শুক্রবার থেকে রবিবার প্রথম শো হয় সন্ধ্যে 6টা, আর দ্বিতীয় শো হয় রাত 7টা। আরম্ভ হওয়ার সময় থেকে 10 মিনিট আগে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। সোমবার তোমার এই লাইট অ্যান্ড সাউন্ড শো এবং তোমার মিউজিয়ামটাও বন্ধ থাকে। আর টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা প্রতি ব্যক্তি। আর লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা প্রতি ব্যক্তি তোমার হচ্ছে 100 টাকা। তো এক কাজ করি, চলো টিকিটটা কাটি আর প্রবেশ করে যাই আলিপুর জেল মিউজিয়ামের ভেতরে। আর সামনেই তোমার আছে টিকিট কাউন্টার, চলো টিকিটটা কেটে নিই। পুরো একটা জেলখানার মতন লাগছে, মনে হচ্ছে জেলে প্রবেশ করছি। ফাইনালি তোমার প্রবেশ করে গেলাম আলিপুর জেল মিউজিয়ামের মধ্যে। খুব সিস্টেমটা খুব ভালো, বাইরে এত সিকিউরিটি আছে, আমার মনে হচ্ছে যেন আমি সত্যি করে জেলখানায় প্রবেশ করে যাচ্ছি, আমি যেন কয়েদি। আর টিকিট কাউন্টারটাও খুব সুন্দর, পুরো এসি একদম। 30 টাকা টিকিট নিল। আর এই হচ্ছে টিকিট, দেখতে পাচ্ছ আলিপুর মিউজিয়াম তোমার 30 টাকার টিকিট নিয়েছে। আর তোমার ঢোকা মাত্র একটা ম্যাপ দিয়েছে এখানে। এই ম্যাপে তুমি কী কী দেখতে পাবে তার সুন্দর একটা এখানে নকশা করা আছে। আর দর্শনীয় স্থান তুমি কী কী দেখতে পাবে, ফাঁসির মঞ্চ, হাসপাতাল ভবনের স্থায়ী প্রদর্শনী, এরকম অনেক কিছু আছে। এক রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, এই যে গানটা আছে না, পুরো গানটা এখানে লেখা আছে। আলিপুর জেল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আলিপুর জেল একটি উল্লেখযোগ্য স্থান। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে যখন কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল, তখন এটি একটি কেন্দ্রীয় কারাগার হিসেবে ব্যবহৃত হতো। দেশের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে ঋষি অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বীণা দাস প্রমুখকে আলিপুর জেলে রাখা হয়েছিল। এখানেই কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচরণ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীমোহন সাহা মাতৃভূমির ঋণ শোধ করার জন্য ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। বিপ্লবী আন্দোলনের ইতিহাসে যে ঘটনা উল্কাপিণ্ডের মতন জ্বলে ওঠে, সেটি হলো মানিকতলার বোমা তৈরির কারখানা আবিষ্কার। বোমা বিচারের মামলায় অভিযুক্ত সব বিপ্লবীদের এখানে রাখা হয়েছিল। সরকারি রিপোর্ট অনুসারে বিপ্লবী দীনেশ গুপ্তকে তার ফাঁসির আগের রাতে বেশি করে আফিমের মতো মাদকদ্রব্য সেবন করানো হয়, কিন্তু তিনি সম্পূর্ণ সজাগ ছিলেন। আত্মীয় পরিজনদের তার মৃতদেহের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। দেহটি জেল চত্বরে জ্বালিয়ে দেওয়া হয় এবং রাতের অন্ধকারে একটি নৌকায় করে নিয়ে গিয়ে নিকটবর্তী টালি নালায় ভাসিয়ে দেওয়া হয় দেহভস্ম। ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো এই ফাঁসির মঞ্চে। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে ও পরে পার্শ্ববর্তী ডাক্তারি পরীক্ষা কক্ষে রাখা হতো। ফাঁসির পরে লাশের ডাক্তারি পরীক্ষা করা হতো এই ঘরে। এখানেই চিকিৎসকরা ফাঁসির কাটে ঝোলানো ব্যক্তির লাশ পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করতেন এবং প্রয়োজন হলে লাশের ময়নাতদন্ত করতেন। ব্রিটিশ আমলে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের মধ্যে ছিলেন অনন্তহরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস ও দীনেশ মজুমদার।
তোমার হচ্ছে নেতাজি সেল, বিধানচন্দ্র রয় সেল, চিত্তরঞ্জন দাস সেল আর যতীন্দ্র মোহন সেনগুপ্ত সেল। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন। ডক্টর রায় বিশ্বাস করতেন স্বরাজ পেতে গেলে দেশের নাগরিকদের সুস্বাস্থ্য একান্ত প্রয়োজন। 1928 সালে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। তখন বাংলায় কংগ্রেস দলের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ চলছিল। আইন অমান্য আন্দোলনের সময় তার কার্যকরী ভূমিকার জন্য তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হিসাবে মনোনীত হন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ ও ডান্ডি মার্চের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বেআইনি ঘোষণা করা হয় এবং ডক্টর রায় ও তার অন্যান্য সঙ্গীরা আলিপুর জেলে বন্দী হন। নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাগার কক্ষে ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930-এর এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। অপরাধ, তারা অন্যান্য বন্দীদের উপর প্রহরীদের অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ছিলেন একজন ভারতীয় আইনজীবী ও কবি, যিনি পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হয়ে ওঠেন। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর চিত্তরঞ্জন দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং তিনি গয়া অধিবেশনের সভাপতিত্ব করেন। 1923 সালের 1 জানুয়ারি তিনি মতিলাল নেহেরুর সঙ্গে স্বরাজ্য দল গঠন করেন। দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত এপ্রিল 1930 এবং 22শে অক্টোবর 1932 হইতে 5ই জুন 1933 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। 1930-এর মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয়। সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বার্মা ভাগের বিরোধিতা করার অপরাধে তাকে ক্রমাগত এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরিত করা হতো। কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। 1933 সালের জুলাই মাসে রাঁচি জেলে তিনি মারা যান। 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর যতীন্দ্রমোহন সেনগুপ্ত বাংলার স্বরাজ্য পার্টির সভাপতি নির্বাচিত হন। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। তার কন্যা ইন্দিরা নেহেরু 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরের অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। কক্ষে ছিল একটিমাত্র জানলা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস, লণ্ঠন, কাগজ কলম ও বিছানার চাদর রাখা থাকত। সব মিলিয়ে বলা যায় পরিবেশ ছিল অস্বস্তিকর এবং বেঁচে থাকার জন্য অপর্যাপ্ত। সাধারণ কক্ষ, কক্ষের ভেতরের অংশ দেওয়াল দিয়ে বিভক্ত করা, যাতে প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দীদের রাখা না যায়। মহিলা এবং দেওয়ানি বন্দীদের অর্থাৎ সিভিল প্রিজনারদের জন্য পৃথক কারাকক্ষের ব্যবস্থা ছিল। 19 শতকের শেষ থেকে ঔপনিবেশিক ভারতের স্বাধীনতা সংগ্রামের অসংখ্য সৈনিক ছিলেন সশস্ত্র পথের বিপ্লবীরা। ফাঁসির পাশাপাশি যাদের বেশিরভাগেরই দ্বীপান্তরের শাস্তি হয়েছিল আন্দামানে। মূলত তাদের জন্যই বানানো হয় নিশ্ছিদ্র ও দুর্ভেদ্য দুর্গের মতো সেলুলার জেল, কালা পানি নামেও যা পরিচিত ছিল। অসহনীয় অত্যাচার এবং নিপীড়নের মধ্যে এখানে বন্দি জীবন কাটিয়েছেন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী। তাদের সংগ্রাম ও শৌর্যের এক ঝলক দেখা যাবে এই প্রদর্শনীতে। এটি সেই কুখ্যাত কারাগারেরই একটি মডেল। এটা হচ্ছে চ্যাপেল উপাসনা গৃহ। ওয়াচ টাওয়ারের ভেতরে
একতলায় চ্যাপেলটি অবস্থিত ছিল। এখানে ইউরোপীয় বন্দীরা প্রার্থনা জানাতেন। এর উপরতলায় কি তুমি দেখতে পাবে, প্রিজন লাইফ ইন দ্য আন্দামানস, দ্বীপান্তরের বন্দি জীবন। এটি হচ্ছে মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুসরণে বিবর্ধিত রূপ। ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। ব্রিটিশ শাসনাধীন জেলখানা কয়েদিদের থাকার জন্য ভালো জায়গা ছিল না। কারাগারের ওয়ার্ডার ও প্রধান নিয়ন্ত্রকের নির্দেশে বন্দীরা অপমান ও শারীরিক নির্যাতনের শিকার হতো। একজন বন্দী মুক্তিযোদ্ধার প্রতিটি মুহূর্ত প্রহরী ও গুপ্তচরদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হতো। কিন্তু ওয়ার্ডের চার দেওয়ালের মধ্যে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি বাতাসে ফিসফিস করে। অসুস্থ অবস্থায় নির্যাতিত বন্দীরা নিজেরাই চিকিৎসা করে। কেউ গান গায়, একজন জানালা দিয়ে দেখছে, আর কয়েকজন গোপনে চা বানাচ্ছে। দিন শুরু হয় ওয়ার্ডার দ্বারা জেগে ওঠা এবং মাথা গণনা দিয়ে, এবং একই গণনা দিয়ে আবার শেষ হয় এবং বন্দীরা ওয়ার্ডে ফিরে যায়। ও এইটা তোমার হচ্ছে আর্ট গ্যালারি। দেখো এখানে পোস্টার দেওয়া আছে, আর্ট গ্যালারি।
এখানে আবার তোমার ফুড জোন আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে ক্যান্টিন আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, খেতে চাইলে এখানে খেতে পারো। বিশাল বড় তোমার আলিপুর জেল মিউজিয়াম। এই পুরো আলিপুর জেল মিউজিয়াম ঘুরতে তোমার নেই করে 2.5 ঘন্টা টাইম লাগবে। আর এখন তোমার ঘড়িতে বেজে গেছে 3:50। আবার আমাকে দুর্গাপুরে ফিরতে হবে। ধর্মতলায় গিয়ে বাস পাবো কিনা জানি না, মনে হচ্ছে আমার হাওড়া চলে যাওয়াই ভালো। হাওড়া থেকে আমি ট্রেন পেয়ে যাবো ডাইরেক্ট দুর্গাপুরের। তো এখন কী করবো বুঝতে পারছি না। এই ছিল তোমার আলিপুর জেল মিউজিয়াম। এখন আমি বাইরে চলে যাব। তো এখানে যদি ঘুরতে আসো তাহলে সকালের দিকে আসতে পারো, আর না হলে এখানে আসলে হাতে টাইম নিয়ে আসবে। কমসে কম 2.5 থেকে 3 ঘন্টা ঘুরতে লাগবে। অনেক কিছু দেখার আছে, মানে স্বাধীনতা সংগ্রামীদের মানে এত ইতিহাস, তারা যা যা কর্মকাণ্ড করে গেছেন তা বিভিন্নভাবে বিভিন্ন রূপে এখানে প্রদর্শিত হয়েছে। এই হচ্ছে এক্সিট। এই এক্সিট দিয়ে আমাকে বাইরে বেরিয়ে যেতে হবে। বাপরে, জেলখানার প্রাচীর দেখছো? কেউ এটা টপকে ওপারে যেতে পারবে? বিশাল উঁচু প্রাচীর। এই প্রাচীর টপকে কেউ তোমার পালাতে পারবে? ডবল প্রাচীর, এইদিকে তো তোমার একটা বিশাল উঁচু প্রাচীর, আর এইখানটাতেও তোমার একটা প্রাচীর। আমি তোমাদেরকে বলবো এখানে আসো, আলিপুর জেল মিউজিয়ামটা ঘুরে যাও। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন ইতিহাস যেগুলো আমরা ভুলতে বসেছি সেগুলো জানতে পারবে। দুর্গাপুর থেকে এখানে এসেছিলাম কলকাতাতে, এবার কলকাতা থেকে দুর্গাপুরে ফিরে যাব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।